হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে স্বাগত জানাই ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে। আমরা এর আগে ফান্ডামেন্টাল রাইটে দুটো পার্ট পড়ে নিয়েছিলাম, ঠিক আছে। আজকে যেটা পড়বো পার্ট 3। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, এবং আজকে যেটা পড়বো পার্ট 3, তাহলে তোমরা আরও ভালো করে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, ঠিক আছে। আমরা এর আগের দিন রাইট টু ইকুয়ালিটি পড়েছিলাম, ঠিক আছে। 14 থেকে আর্টিকেল 14 টু আর্টিকেল 18 আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আজকে যেটা পড়বো আমরা রাইট টু ফ্রিডম। 6টা ভাগ আছে ফান্ডামেন্টাল রাইটে বা মৌলিক অধিকারের। 6টা ভাগের মধ্যে প্রথম ভাগটা আমরা পড়ে নিয়েছি রাইট টু ইকুয়ালিটি। আজকে যেটা পড়বো রাইট টু ফ্রিডম, দ্বিতীয় পার্টটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 19 টু আর্টিকেল 22। কিন্তু আজকে আমরা যেটা পড়বো আর্টিকেল 19 টু 21, 19 থেকে 21 পর্যন্ত পড়বো। 22টা একটা সেপারেট করবো, কারণ 22টা অনেক কিছু কনসেপ্ট আছে, সেটা আরও ভালো করে ডিটেলসে জানাতে হবে, ঠিক আছে। তো আজকে যেটা পড়বো 19 থেকে 22। তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে যে আমরা 15ই আগস্ট 1947 সালে আমরা কি স্বাধীনতা লাভ করি, আমরা সকলে জানি। কিন্তু এই যে স্বাধীনতা লাভটা আমরা ফ্রিডম, মানে আমরা অ্যাজ এ হিউম্যান বিংকে আমরা সেই ফ্রিডমটা পেয়েছিলাম, সেটা নয়। আমরা যেটা পেয়েছিলাম, আমরা কি পাওয়ারটা ট্রান্সফার হয়েছিল কোথা থেকে? ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতীয় যে লিডার ছিল তাদের হাতে। ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতীয় যে লিডার ছিল তাদের হাতে কী হয়েছিল? পাওয়ারটা ট্রান্সফার হয়েছিল। কিন্তু যে ফ্রিডম, আমরা যে সাধারণ, আমরা একটা মানুষ হিসেবে যে ফ্রিডমটা আমরা যেটা সংবিধান দিয়েছে সেটা কি আমরা পেয়েছিলাম? তখন ইমিডিয়েটলি পাইনি। পরবর্তীকালে আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যারা কনস্টিটিউশন মেকার্স ছিল, তারা কী করেছিল? আমাদের যে ফ্রিডমটা, আজকে যে আমরা ফ্রিডমটা অনুভব করি, যে ফ্রিডমটা পাই, সেটা কী করেছিল? আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা কী করেছিল? তৈরি করেছিল, সেটা দিয়েছিল আমাদের সেই ফ্রিডমটা। সেইটাই আজকে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। তো আমরা যে রাইট টু ফ্রিডমটা কি আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত, এটাকে বলে রাইট টু ফ্রিডম। আর রাইট টু ইকুয়ালিটি দেখেছিলাম আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, সেরকমই আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত বলা হয় রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19টা যেটা হচ্ছে, এর মধ্যে কি আবার 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে। আর্টিকেল 19-এ কী হয়েছে? আরও 6টার কথা বলা হয়েছে। তো 19 থেকে 22 পর্যন্ত রাইট টু ফ্রিডম বলা হয়, এবং রাইট টু ফ্রিডমের মধ্যে আর্টিকেল 19-এর মধ্যে আরও 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে। আমরা এরপর ডিটেলসে আরও যতটা ক্লাস এগোবে আমরা আরও ডিটেলসে দেখবো। এরপর হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20-তে কী বলছে? প্রোটেকশন এগেনস্ট কনভিকশন অফ অফেন্সেস। আর্টিকেল 21 কী বলছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21A, মানে এটা একটা অ্যামেন্ডমেন্ট করে যোগ করা হয়েছিল আর্টিকেল 21A-তে, সেটা কি রাইট টু এডুকেশন। এবং আর্টিকেল 22-এ কী বলেছে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ঠিক আছে। এরপর আমরা ডিটেলসে এর সম্পর্কে পড়বো। তাহলে আমরা দেখব আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত এটা আমাদের কাকে কাকে পেয়েছে, মানে আমরা সিটিজেনরাও আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত এই অধিকারটা পাবে না? যারা এলিয়েন আছে, মানে যারা বিদেশ থেকে আসবে, একটা আগের ক্লাসে বলেছিলাম একটা ফ্রেন্ডলি এলিয়েন আছে, একটা এনিমি এলিয়েন আছে। ফ্রেন্ডলি এলিয়েন বলতে আমাদের দেশের সাথে যেসব দেশের মানে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদেরকে বলে ফ্রেন্ডলি এলিয়েন কান্ট্রি। আর এনিমি এলিয়েন যাদের সাথে আমাদের একটু শত্রুতা আছে, যেমন চায়না, পাকিস্তান। আর ফ্রেন্ডলি এলিয়েন বলতে ইউএসএ, রাশিয়া, ঠিক আছে। এগুলো কি আমাদের ফ্রেন্ডলি এলিয়েন। অস্ট্রেলিয়া, সেই জন্যই বলছে যদি অস্ট্রেলিয়া থেকে বা কোনো মানুষ পাকিস্তান থেকে বা চায়না থেকে ভারতবর্ষে আসে, তারা কি সকলেই মৌলিক অধিকারটা, যে ফান্ডামেন্টাল রাইটটা, তারা কি আমাদের সিটিজেন, মানে আমরা যেখানকার ভারতীয় নাগরিক, তাদের মধ্যে কি সমান অধিকার পাবে কি পাবে না? এটা কি কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 19, 20, 21, 21A এবং 22, এই 4টে আর্টিকেল কি আমাদের শুধুমাত্র সিটিজেনের জন্য। আর এনিমি এলিয়েনের জন্য কি? এনিমি এলিয়েন যারা ফ্রেন্ডলি এনিমি এলিয়েন, তাদের যারা ফ্রেন্ডলি কান্ট্রি আমাদের, তারা কি পাবে? তারাও সেম, আমরা সিটিজেন যারা, তাদের মতো সেম পাবে যারা আমাদের ফ্রেন্ডলি এলিয়েন, যারা আমাদের বন্ধু আছে যেসব, মানে ভারতবর্ষের বন্ধু যেসব কান্ট্রিরা, তারাও সেম পাবে। কিন্তু যারা এনিমি এলিয়েন তারা কি আর্টিকেল 22টা পাবে না। তাহলে আর্টিকেল 22টা কি? যারা আমাদের এনিমি এলিয়েন, যাদের সাথে ভারতবর্ষের শত্রুতা আছে, সেই সব কান্ট্রির কোনো নাগরিক যদি ভারতবর্ষে আসে, তাহলে আর্টিকেল 22-এর সুবিধা, আর্টিকেল 22-এর যে মৌলিক অধিকারটা, সেটা তারা পাবে না। বাকি সব ক্ষেত্রে সমান আছে, বুঝতে পারা গেল? ঠিক আছে, আর্টিকেল 22 এবং আর্টিকেল 19 পাবে না। তাহলে এনিমি এলিয়েন কী পাবে না? আর্টিকেল 19 এবং আর্টিকেল 22, মানে যে এরপর ডিটেলস দেখবো আর্টিকেল 19টা কী বলছে, তাহলে বুঝতে পারা গেল। তাহলে যদি এক্সামে আসে যে ভারতীয় সিটিজেনরা এবং হচ্ছে এনিমি এলিয়েনরা, তারা কি মানে সকলেই মানে অধিকারটা কী পাবে, মৌলিক অধিকারটা সমান পাবে কি পাবে না? তাহলে আর্টিকেল 19 এবং আর্টিকেল 22 হচ্ছে এনিমি এলিয়েন পাবে না, বাকি সব ক্ষেত্রে পাবে। যেমন 20 পাবে, 21 পাবে, 21-এ দুজনে মানে ভারতীয় কোনো নাগরিক এবং কোনো একটা এনিমি এলিয়েন আছে, দুজনের কিন্তু সমানভাবে সেই অধিকারটা পাবে, বোঝা গেল? এরপর দেখবো আর্টিকেল 19। আর্টিকেল 19-এ কী বলছে? রাইট টু 6 ডেমোক্রেটিক ফ্রিডম, মানে আর্টিকেল 19 আমাদেরকে 6টা ফ্রিডম দিচ্ছে, ঠিক আছে। এই 6টা ফ্রিডম কার থেকে দিচ্ছে? আমরা এই ফ্রিডমটা কার থেকে পাচ্ছি বা কার থেকে চাইছি? এটা চাইছি আমরা কি? স্টেটের থেকে। কোনো স্টেট, মানে আমাদের যে গভর্নমেন্ট, যদি আমাদের কোনো সাধারণ নাগরিকের ওপর যদি কোনো রকম মানে কোনো রকম প্রেশার দেয়, কোনো রকম চাপ দেয়, ঠিক আছে, তার থেকে আমরা কী পাবো? সেই 6টা ফ্রিডম আমরা পাবো।
কার থেকে? স্টেটের থেকে। স্টেট আমাদের উপর কোনো রকম প্রেসারাইজ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল থেকে পাবো না, প্রাইভেট ইন্ডিভিজুয়াল থেকে পাবো না। আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশন প্রোটেক্ট করছি কি স্টেট অ্যাকশনের থেকে, ঠিক আছে। কোনো স্টেট যদি আমাদের এগেনস্টে কোনো রকম আরবিট্রারি অ্যাকশন নাই, কোনো রকম ধরো মানে মানে কনস্টিটিউশনাল নেই সেই অ্যাকশনটা, ঠিক আছে, এমন কিছু অ্যাকশন নিচ্ছে যেটা আমাদের মৌলিক অধিকারকে খর্ব করছে, স্টেটের অ্যাকশন, সেটার এগেনস্টে আমরা কিন্তু ডিরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারবো, বুঝতে পারা গেল। কিন্তু যদি কোনো ইন্ডিভিজুয়াল, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল যদি আমাদের সেই মৌলিক অধিকারটা খর্ব করে, তার জন্য আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবো না, বোঝা গেল। এরপর যেটা হচ্ছে আর্টিকেল 19-এ কি 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে। প্রথমে ছিল 7টা, একটাকে ডিলিট করে দেয় 6টা। তাহলে 6টা ফ্রিডম কী কী? একটা হচ্ছে বলছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেকেন্ড কি বলছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, 3 নম্বর কি বলছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, 4 নম্বর বলছে ফ্রিডম অফ মুভমেন্ট, 5 নম্বর হচ্ছে রেসিডেন্স, 6 নম্বর হচ্ছে প্রফেশন, আর 7 নম্বর ছিল রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কি আমরা এর আগেও দেখেছি, রাইট টু প্রপার্টি আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল প্রথমে, তার মধ্যে একটা ডিলিট করে দিয়েছিল। কত নম্বর সেটা ছিল? আর্টিকেল 31-এ ছিল। তাহলে এখানেও আছে আর্টিকেল 19-এর সাবক্লজেও আছে কি রাইট টু প্রপার্টির কথা, ঠিক আছে। সেখানেও কিন্তু রাইট টু প্রপার্টিটা ডিলিট করা হয়েছে কোথায়? কখন? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর্টিকেল 19-এর মধ্যে যে রাইট টু প্রপার্টিটা আছে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা এখন কী হয়ে গেছে? কনস্টিটিউশনাল রাইট, মানে সরকার চাইলে খর্ব করতে পারবে, বোঝা গেল। তাহলে কি প্রথম কী হচ্ছে? আর্টিকেল 19-এর প্রথমটা হচ্ছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমরা যে কোনো কিছু আমরা মুখে বলতে পারি এবং আমরা এক্সপ্রেস করতে পারি, তার অধিকার দিচ্ছে আর্টিকেল 19। তারপর আর্টিকেল 19 আর কি অধিকার আছে? সাবক্লজ বি, মানে আর্টিকেল 19A-তে বলছে, সাবক্লজ বলছি এটা আমি, সাবক্লজ হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। সাবক্লজ 19B-তে কী বলছে? অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, আমরা অ্যাসেম্বল করতে পারি, তারপরে অ্যাসোসিয়েশন করতে পারি, আমাদের সংগঠন তৈরি করতে পারি, তারপর আমরা মুভমেন্ট, ভারতবর্ষের যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি, তারপর রেসিডেন্স, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা বাসিন্দা হতে পারি, তারপর কি প্রফেশন, আমরা যে কোনো জিনিস আমরা কি যে কোনো অকুপেশন, যে কোনো প্রফেশন আমরা কি গ্রহণ করতে পারি। আর একটা কী ছিল? রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টিটা কি? এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি। এটা ডিলিট করার পিছনে রিজনটা কী ছিল? রিজনটা এটাই ছিল, সাপোজ গভর্নমেন্ট একটা রেলওয়ে লাইন তৈরি করতে চায়, রেলের ট্র্যাক তৈরি করতে বিছাতে চাইছে, তো কারো একটা প্রাইভেট প্রপার্টি চলে আসলো, সে কি বললো আমি এই আমার জমির ওপর দিয়ে করতে পারবো, তাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে রেল লাইন। তো এটা কি একটা মানে পাবলিক কোন ডেভেলপমেন্টের কাজে ছিল, সরকারের কি বাধার সৃষ্টি হচ্ছিলো, এটা একটা প্রবলেম হচ্ছিলো। তখন সরকার কী করে? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেটাকে ডিলিট করে দেয়, রাইট টু প্রপার্টিটাকে মানে ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দেওয়া হয়। কারণ কি আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট সেটা যদি আমাদের খর্ব হয়, তখন কি আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে চলে যেতে পারি। সুপ্রিম কোর্ট কী বলবে? যে ফান্ডামেন্টাল রাইট সাধারণ মানুষের কোনো রকম ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা যাবে না। তাহলে কি সরকার তাহলে ডেভেলপমেন্ট কাজ করতে পারবে না। তাহলে সরকারকে ডেভেলপমেন্টের কাজের করার জন্য রাইট টু প্রপার্টিটা ডিলিট করতে সরকার বাধ্য হয়েছিল এবং সরকার কী করেছিল? ডিলিট করে দিয়েছিল। সেই জন্য রাইট টু প্রপার্টিটা এখন একটা কনস্টিটিউশনাল রাইট। এটা কত নম্বর আর্টিকেলে যোগ হয়েছে? আর্টিকেল 300-এ এক্সামে আসতে পারে। কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 300-এতে কী হয়েছে? এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। এটা এখন কনস্টিটিউশনাল রাইট। এক্সামে আসতে পারে যে রাইট টু প্রপার্টি একটা কি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট না কনস্টিটিউশনাল রাইট? তাহলে সেটা কি একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, বুঝতে পারা গেল। এরপর যেটা দেখব সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বলতে কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বলতে আমাদের অধিকার আছে, আমরা যা কিছু সরকারের এগেনস্টে, সরকারের পলিসির এগেনস্টে আমরা আমাদের মতামত দিতে পারি, আমরা সরকারের এগেনস্টে বলতে পারি। আমরা চাইলে কোনো নেতা, ধরো কোনো নেতার আমরা কুশপুতুল যেটা পুড়িয়ে দেওয়া হয়, সেটার মাধ্যমে আমরা এক্সপ্রেস করছি, মানে আমরা মুখে বলছি, টিভি শোয়ে গিয়ে আমরা যা খুশি বলতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারি সরকারের এগেনস্টে, সরকারের পলিসির এগেনস্টে। তারপর ধরো কুশপুতুল যেটা পুড়িয়ে দেওয়া হয় কোনো বড় নেতার, তার কারণ কি? সেটাকে এক্সপ্রেস করছি আমরা কি আমাদের যে সরকারের এগেনস্টে, সরকার যে ভুল পলিসি নিয়ে আসছে তার এগেনস্টে সেটাকে আমরা এক্সপ্রেস করছি, সেটাও কি আমাদের এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, বুঝতে পারবেন। আমরা যদি কোনো কিছু লিখি, নিউজ পেপারে লিখলাম বা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলাম, সেটাও কি আমাদের মৌলিক অধিকার। আমরা যদি কোনো কার্টুন করি, কোনো ধরো নেতার বা কোনো কিছু সরকারের পলিসির এগেনস্টে আমরা যদি কোনো একটা কার্টুন করি, কোনো কিছু পেন্টিং করি, সেটাও কি আমাদেরকে ওয়ে অফ এক্সপ্রেশন বা আমাদের ওটা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে, সেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সরকার সেটাকে কী করতে পারে না? খর্ব করতে পারবে না। যদি সরকার খর্ব করে, আমরা ডিরেক্টলি কোথায় যেতে পারবো? ডিরেক্টলি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবো যে আমাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। তাহলে আর্টিকেল 19A-তে কী বলছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে ক্লিয়ার হলো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড হ্যাঁ, বুঝতে পারলে। এবার হচ্ছে সরকার কি কিছু রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে, মানে আমরা যা খুশি এলাম, যা খুশি মুখে আসলো বলে দিলাম, যা খুশি করে দিলাম, তা তো হবে না। যে কোনো জিনিসের একটা রিজনেবল রেস্ট্রিকশন থাকে, তার এখানেও কি আমাদের স্পিচের, আমাদের এক্সপ্রেশনের কিছু একটা রিজনেবল রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনটা কি? আমরা এমন কিছু বলবো না যেটা আমাদের ইন্ডিয়ার সভারেনিটি ও ইন্টিগ্রিটির ওপর কোনো রকম প্রবলেম দেখা দেয়, মানে আমাদের যে দেশের সার্বভৌমত্ব আছে, আমাদের এককতা আছে যেটা দেশের মধ্যে, তার এগেনস্টে যদি আমরা কিছু বলবো না, সেটা যদি আমরা হয়
তার এগেনস্টে কি সরকার ব্যবস্থা নিতে পারবে। তাহলে আর কিসে পড়বো না, সিকিউরিটি। আমাদের ভারতবর্ষে যাতে সিকিউরিটির ওপর কোনো প্রবলেম নয় এমন কিছু কথা আমরা বলে দেবো না, বা আমাদের কিছু এক্সপ্রেশন বা স্পিচের মাধ্যমে যেটা আমাদের ভারতবর্ষে আমাদের দেশের কি সিকিউরিটির ওপর প্রবলেম হয়, ঠিক আছে, সেখানে কি রেস্ট্রিকশন করেছে সরকার। তারপর কি হচ্ছে ইনসাইটমেন্ট অফেন্স, আমরা কোনো অফেন্সের ইনসাইট করতে না পারি, ঠিক আছে, সেটা একটা পাবলিক অর্ডার, মানে পাবলিক যে অর্ডারটা আছে সেটা যেন আমরা নষ্ট না করি, ঠিক আছে, মরালিটি কারো কোনো মানুষের মরালিটিকে যেন আমরা খারাপ মানে ঠেস না, যেটাকে বলা হয় কোনো মরালিটির ওপর কোনো পাবলিকের কোনো মরালিটির ওপর আঘাত যাতে না আনতে পারি, ডিফেমেশন কোনো মানুষকে এমন কিছু ডিফেম না করি, ঠিক আছে, তার এগেনস্টে কিছু বলে, তাই ঠিক কন্টেম্প্ট অফ কোর্টের এগেনস্টে মানে কোর্টকে অমান্য করা, ঠিক আছে, এইসবগুলো এমন কিছু না বলবো যেগুলো এগুলো আমাদের কি এইসব রেস্ট্রিকশনগুলো আমাদেরকে কি সরকারকে এই রেস্ট্রিকশনগুলো লাগিয়েছিল যাতে আমরা এমন কিছু না বলতে পারি, ঠিক আছে। তাহলে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনগুলো কী কী দেখলাম, এইসব রেস্ট্রিকশনগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যে কোনো কিছু বলতে পারি কিন্তু এইসবগুলোর মেনে চলতে হবে আমাদেরকে, বুঝতে পারলে তো, এটাই হচ্ছে আর্টিকেল 19। এরপর দেখবো আর্টিকেল 19-এর কি ফ্রিডম অফ স্পিচ দেখলাম। এরপর দেখবো ফ্রিডম অফ অ্যাসেম্বলি, মানে প্রথমে দেখলাম আমরা যা খুশি বলতে পারি এবং কিছু আমরা এক্সপ্রেস করতে পারি। এরপর যেটা দেখবো অ্যাসেম্বলি, আমরা কি অ্যাসেম্বলি সভা গঠন করতে পারি, সবাইকে পাবলিক মিটিং তৈরি করতে পারি, কোনো প্রসেশন তৈরি করতে, কোনো ডেমনস্ট্রেশন করতে পারি, মানে কোনো পাবলিক গ্যাদারিং এনে কি আমরা সরকারের পলিসির এগেনস্টে বলতে পারি, সেটাকে কি বলে অ্যাসেম্বলি বলা হয়, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু কন্ডিশন আছে, সেই অ্যাসেম্বলিটা যেন পিসফুল হয়, কোনো রকম যেন কোনো ভাইলেন্স না হয়, ঠিক আছে, কোনো রকম মানে আর্মস মানে কোনো রকম যেন আমরা বন্দুক বা কোনো কিছু নিয়ে যেন সেখানে সভাতে আমরা যোগ না দিই, ঠিক আছে। আর হচ্ছে কোনো রকম পাবলিক ল্যান্ডে, মানে কোনো কারো বাড়ির ভিতর ঢুকে বললাম, কারো বাড়ির ছাদে উঠে বললাম, সেটা হবে না, ঠিক আছে। প্রাইভেট ল্যান্ড হবে না, কিন্তু পাবলিক ল্যান্ডে করতে হবে। কোনো পাবলিক ল্যান্ডে মানে কোনো যেটা সরকারি জমি, সরকারি জায়গা, সেই জায়গায় আমরা কি সভা করতে পারি, কিন্তু কোনো প্রাইভেট প্রপার্টির উপর যেন না করি। তাহলে কি আমরা সভা করতে পারি, আমরা অ্যাসেম্বল হতে পারি, কিন্তু তার মধ্যে কী কী কন্ডিশন আছে সেটা যেন 1 নম্বর হচ্ছে পিসফুল হতে হয়, ঠিক আছে, কোনো রকম যেন ওখানে ভায়োলেন্স না দেখা যায়, ঠিক আছে, আনআর্মড হয়, ঠিক আছে, সেখানে কোনো যেন হাতিয়ার বা কোনো রকম বন্দুক এসব যেন না আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এটাকে কী বলা হয়, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, বুঝতে পারা গেল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে প্রথমটা দেখলাম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, দ্বিতীয়টা দেখলাম অ্যাসেম্বলি করবো। এরপর আর কি আমরা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি। অ্যাসোসিয়েশনটা কি মানে আমরা কি আমাদের কোনো একটা ধরো পলিটিক্যাল পার্টি তৈরি করে দিলাম, বা কোনো একটা সোসাইটি তৈরি করলাম, কোনো একটা ক্লাব গঠন করলাম, ট্রেড ইউনিয়ন গঠন করলাম, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আমরা কি এইসব অ্যাসোসিয়েশন তৈরি করার মধ্যে সরকারের পলিসির এগেনস্টে আমরা কি করতে পারি, বলতে পারি। তাহলে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এটাও 19-এর মধ্যে আছে, আর্টিকেল 19-এর মধ্যে আসছে কি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। এর মধ্যেও কিছু এক্সেপশন আছে, যেগুলো কি আমাদের অ্যাসোসিয়েশন এমন হবে না যেটা আমাদের দেশের সভারেনিটি আর ইন্টিগ্রিটির উপর কোনো রকম প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, আমাদের পাবলিক অর্ডারের কোনো প্রবলেম দেখা দেয়, সেগুলো কি আমাদেরকে মেনে চলতে হবে, বুঝতে পারা গেল। তাহলে ফ্রিডম অফ প্রথম দেখলাম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেকেন্ড দেখলাম অ্যাসেম্বলি, তৃতীয় দেখলাম অ্যাসোসিয়েশন, 4 নম্বর হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। তাহলে ফ্রিডম আমরা কি ভারতবর্ষে যে কোনো জায়গায় কি আমরা ঘুরে বেড়াতে পারি, আমাদের এটা অধিকার, যে কোনো জায়গায় আমরা যেতে পারি। তারপর কি ফ্রিডম অফ রেসিডেন্স, আমরা যে কোনো জায়গায় ধরো কোনো জায়গায় ঘুরলাম, ঘোরার পর আমার জায়গাটা ভালো লাগবে, সেই জায়গায় আমরা বসবাস করতে পারি। তাহলে কি হলো ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্স, এটাও আমরা কি করতে পারি, বুঝে গেল। এরপর যেটা দেখবো ফ্রিডম অফ মুভমেন্ট আর ফ্রিডম অফ রেসিডেন্সের কিছু এক্সেপশন আছে, মানে কোনো মানুষ কোনো প্রস্টিটিউট, ঠিক আছে, সে যেখানে খুশি ঘুরতে পারবে না, তারপর কি বাধা করা আছে, তার উপর রেস্ট্রিকশন লাগানো আছে। কোনো মানুষের সাপোজ এইডস রোগ হয়েছে, সেই এইডস রোগ নিয়ে কি এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, ঠিক আছে, এই এইডস রোগ নিয়ে আমরা কি গোটা ভারতবর্ষে কি আমরা ঘোরাঘুরি করতে পারি না। তাহলে কেউ যদি প্রস্টিটিউট হয়, কেউ যদি এইডস রোগ হয়, আর কেউ যদি ক্রিমিনাল হ্যাবিচুয়াল অফেন্ডার মানে কেউ বড় ধরনের ক্রিমিনাল হয়, সে যে কোনো জায়গায় রেসিডেন্স করতে পারবে না বা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবে না। তাহলে 3টে জিনিসের উপর রেস্ট্রিকশন বুঝতে পারলাম। আমরা মুভমেন্ট যে কোনো জায়গায় করতে পারি, কিন্তু 3 প্রকার মানুষ করতে পারবে না। একজন হচ্ছে প্রস্টিটিউট, আরেকজন হচ্ছে যার এইডস রোগ আছে, আর একজন হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স, ঠিক আছে। এরপর যেটা দেখবো ফ্রিডম অফ প্রফেশন। আমরা প্রথমে কি দেখলাম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তারপর অ্যাসেম্বলি, তারপর দেখলাম অ্যাসোসিয়েশন করতে পারি, ঠিক আছে, তারপর কি দেখলাম মুভমেন্ট আর রেসিডেন্স দেখলাম। এরপর যেটা দেখবো প্রফেশন, মানে আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা যে কোনো প্রফেশন গ্রহণ করতে পারি, বুঝতে পারলাম, আমাদের যা ইচ্ছা আমরা যে কোনো প্রফেশন নিতে পারি, কিন্তু হ্যাঁ সেটা কোনো ক্রিমিনাল প্রফেশন হলে হবে না, যে সেক্স র্যাকেট চালানো বা হচ্ছে মানে মহিলাদেরকে নিয়ে কোনো রকম র্যাকেট চালানো সেসব করলে হবে না, ঠিক আছে, এমন কিছু হবে না যেটা আমাদের দেশের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি, সিকিউরিটির উপর থ্রেট হয়, পাবলিক অর্ডারের উপর থ্রেট হয়, সেগুলো করা যাবে না, সেই রকম প্রফেশন নেওয়া যাবে না। এরপর কি বলছেন সরকার চাইলে সেই প্রফেশনের উপর কি কোনো কোয়ালিফিকেশান লাগাতে পারে, যেমন আমরা কোনো ডক্টর যদি হয়, ডাক্তার যদি কেউ হতে চায়, তাকে কি MBBS ডিগ্রি নিতেই হবে, এই কোয়ালিফিকেশান সরকার কি এক্সট্রা অ্যাড করতেই পারে, বোঝা গেল। তাহলে আর্টিকেল 19-এর মধ্যে 6টা আমরা যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে এক্সাম পার্সপেক্টিভে, সেটা হচ্ছে 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে। 6টা ফ্রিডম আমরা দেখলাম, ঠিক আছে, 6টা ফ্রিডম কী কী আরেকবার রিভিশন করে নিচ্ছি।
একটা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তারপর হচ্ছে অ্যাসেম্বলি, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে মুভমেন্ট, রেসিডেন্স, তারপর কি ফ্রিডম অফ প্রফেশন, বুঝতে গেল। কিন্তু রাইট টু প্রপার্টিটা 7 নম্বর ছিল, সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, বুঝতে পারা গেল। এরপর যেটা দেখবো আমরা আর্টিকেল 20, ঠিক আছে। আর্টিকেল 20 কী বলছে? প্রোটেকশন এগেনস্ট কনভিকশন অফ অফেন্সেস, মানে কোনো মানুষকে প্রোটেকশন করা হবে যতদিন না সে অ্যাকিউজড হচ্ছে, মানে কারো এগেনস্ট এফআইআর হয়ে গেলো মানে সে অ্যাকিউজড নয়, ঠিক আছে, তাহলে তাকে ততদিন পর্যন্ত প্রোটেকশন দিতে হবে। একটা ফেমাস কেস যেমন কানহাইয়া কুমার কেস, কানহাইয়া কুমারকে কি দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কোর্টে প্রুভ হয়নি, সেই কারণে তাকে কি এখনও পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে সরকার। কারণ কি, তার এখনও সে এখনও পর্যন্ত অ্যাকিউজড হয়নি, সেই জন্যই তাকে কি সরকারকে এখনও পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে। তাহলে যতদিন না পর্যন্ত সে অ্যাকিউজড হচ্ছে তাকে সরকার প্রোটেকশন দেবে, ঠিক আছে। এটাকেই বলছে প্রোটেকশন এগেনস্ট কনভিকশন ফর অফেন্সেস। তাহলে আর্টিকেল 20 কি বলছে? প্রোটেকশন এগেনস্ট কনভিকশন ফর অফেন্সেস, বুঝতে পারা গেল। এখানে 3টে কনসেপ্ট আছে। 3টে কনসেপ্ট কি? একটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো, একটা হচ্ছে নো ডাবল জিওপার্ডি, আর একটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। এই 3টে জিনিস কী বলছে খুব ভালো করে বুঝতে হবে। 3টে জিনিস বলছে নো এক্স পোস্ট ফ্যাক্টো, মানে হচ্ছে ইট মিনস দ্যাট পার্লামেন্ট ক্যান নট পাস এনি লেজিসলেশন উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। মানে সাপোজ আজকে আমি একটা কোনো মার্ডার করেছি, ঠিক আছে, সাপোজ একটা মার্ডার করেছি, মার্ডার করার এখনকার লয়ে বলছে যে 5 বছর আমার জেল হবে। আজকে আমি মার্ডার করেছি, তা আজকে এই হিসাবে আমার 5 বছর জেল হবে, ঠিক আছে। কিন্তু আজকে যেটা কিন্তু এটাকে আমরা কি করতে পারি না, সরকার এটাকে করতে পারে না যে পরবর্তীকালে ধরো এটা আমার কেস চলতে লাগলো, কেস চলতে চলতে 5 বছর পেরিয়ে গেল, 2030 সাল হয়ে গেলো। সাপোজ 2030 সালে নতুন সরকার ল পাস করলো যে কেউ যদি মার্ডার করে তখন কী হবে, সেই মার্ডার করার জন্য তাকে 10 বছর জেল হবে। তাহলে 2030 সালে আমি অ্যাকিউজ হয়ে গেলাম, আমার প্রুফ হয়ে গেলো যে আমি মার্ডার করেছি, 2030 সালে হয়ে গেল। কিন্তু আমার আজকে যে আমি মার্ডারটা করেছি আমি আজকে, ঠিক আছে, 2024 সালে আমি মার্ডারটা করছি, তাহলে 5 বছর পর বা 5 থেকে 6 বছর পর যখন 2030 সালে সরকার সে ল চেঞ্জ করে সেটা করে দিল 10 বছর তার জেল করে দিল, তাহলে কি মার্ডারটা আমি আজকে করেছি বলে আমাকে আজকের ল হিসেবে আমি প্রুফটা হয়েছে, আমার অ্যাকিউজ হয়েছে আমি 2030 সালে হতেই পারি, কিন্তু আমাকে কি শাস্তিটা দেওয়া হবে আজকের ল হিসেবে, ঠিক আছে, আজকের ল হিসেবে। কারণ আজকে যে টাইমে আমি সেই টাইমে ল থেকে, মানে তার মানে কি আমার 5 বছরই জেল হবে। 2030 সালে আমি অ্যাকিউজ হলেই বা, কিন্তু আমাকে 10 বছর জেল দেওয়া হবে না। এটাকে বলছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, ঠিক আছে। এটাকে বলে রেট্রোস্পেক্টিভ, আর এটা হচ্ছে পোস্টপেক্টিভ। এটা কনসেপ্ট আছে, পরবর্তীকালে এটা বোঝাবো। এরপর যেটা হচ্ছে নো ডাবল জিওপার্ডি। সাপোজ আমি কোনো মার্ডার করেছি, একটা মার্ডার করার পেছনে আমার সাপোজ 5 বছরের জেল হবে, তাহলে আমি 5 বছর জেল খেটে নিলাম, খাটার পর আবার সেম ক্রাইমের জন্য আমাকে দুবার আর কি করতে পারবে না, জেলে ভরতে পারবে না। তাহলে এটাকে বলে নো ডাবল জিওপার্ডি, বোঝা গেল, মানে একই ক্রাইমের জন্য দুবার শাস্তি দেওয়া হবে না। আর এটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো, এটা বুঝলাম, নো ডাবল জিওপার্ডি এটা বুঝলাম। এরপর হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। সেলফ ইনক্রিমিনেশন বলতে আমি মার্ডার করেছি, তাহলে কি পুলিশ আমাকে জোর জবরদস্তি কী করে আমাকে কবুল করাতে পারবে না, আমাকে বলাতে পারবে না যে নিজের এগেনস্টে নিজেকেই কী করো, নিজেকেই উইটনেস দেওয়ার জন্য, ঠিক আছে, আমার এগেনস্টে আমি নিজেকে উইটনেস দেওয়া, এটা কোর্টে কি ভ্যালিড হবে না। তাহলে 3টে জিনিসের কনসেপ্ট কি আর্টিকেল 20 একটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো, নো ডাবল জিওপার্ডি আর নো সেলফ ইনক্রিমিনেশন, বুঝতে পারলো। আর আর্টিকেল 20টা এতটাই পাওয়ারফুল, আর্টিকেল 20কে এমার্জেন্সিও যদি চলে আসে, এমার্জেন্সির সময় আর্টিকেল 20কে কি ইনভ্যালিড করা যাবে না, বোঝা গেল। এরপর হচ্ছে আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এখানে দুটো কনসেপ্টের কথা, একটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, একটা মানুষের জীবনযাপন করার জন্য সেটাকে প্রোটেক্ট করা, জীবনটা কীভাবে চালাবার জন্য তার জন্য প্রোটেকশন দেওয়া, আর হচ্ছে পার্সোনাল লিবার্টি, তার নিজস্ব স্বতন্ত্রতা, সেটাকেও প্রোটেক্ট করার জন্য কি আর্টিকেল 21 বলছে, ঠিক আছে। তো আর্টিকেল 21কে রাইট টু লাইফ এবং রাইট টু লিবার্টি, এর জন্য আর্টিকেল 21-এ কিছু ডিটেলসে সরকার মানে সুপ্রিম কোর্ট কিছু ডিটেলস জাজমেন্টের মাধ্যমে ডিটেলস বলে দিয়েছে যে কোন কোন জিনিসের ওপর সাধারণ মানুষের যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিটিকে বজায় থাকবে, সেগুলো কি রাইট টু লিভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, ঠিক আছে, তারপরে রাইট টু ফ্রি লিগাল এড, স্পিডি ট্রায়াল, এগুলো কি প্রত্যেকটা মানুষের কি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির মধ্যে আসছে, বোঝা গেল। এরপর হচ্ছে সাপোজ এবার কোনো মানুষ জেলে আছে, ঠিক আছে, এবার কোনো মানুষ জেলে থাকার জন্য তার কি লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কি খর্ব করা হচ্ছে? সেটা তো খর্ব করা হচ্ছে। এখানে একটা এক্সেপশন আছে, এখানে একটা রেস্ট্রিকশন আছে। কি এক্সেপশনটা কি? এখানে বলছে কোনো মানুষ যদি কোনো রকম লকে ভাঙে, আইনকে যদি ভাঙে, তাহলে সরকার চাইলে কী হবে, তার এগেনস্টে কি তার ফান্ডামেন্টাল রাইট নিয়ে নিতে পারে যদি কোনো লকে মেনে না চলে, ঠিক আছে। সরকারকে ল মেনে করবে। আমরা সাধারণ মানুষ যদি কোনো আমাদের আইন ভাঙি, ঠিক আছে, আইন ভাঙার জন্য সরকার আইন মতো মানে আইনকে মাথায় রেখে তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে, বুঝতে পারা গেল। তাহলে এই জিনিসটা এক্সেপশনটা কি? সেই কারণে দুটো কনসেপ্ট আছে এখানে আর্টিকেল 21-এ, একটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আর একটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। এটা খুব ভালো করে বুঝতে হবে প্রসিডিওর এস্টাবলিশড বাই লটা কি আর ডিউ প্রসেস অফ লটা কি,
ঠিক আছে, আমরা এই প্রসিডিউর স্টাবলিশ ল বাই লটা দেখছি। আমরা কি জানি সরকার যখন কোনো ল পাস অ্যাক্ট করে, কোনো একটা আইন পাস করে, তার জন্য কি প্রথমে একটা বিল আনে, ঠিক আছে। বিল আনার পর সেটা আপার হাউস বা লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করতে পারে। সাপোজ আপার হাউসে ইন্ট্রোডিউস করলো, ইন্ট্রোডিউস করার পর তারপর কি সেটাকে আপার হাউসে পাস হয়ে গেল, তারপর সেটা কি আবার লোয়ার হাউসে নিয়ে গেল, ঠিক আছে। লোয়ার হাউসে সেখানেও পাস হয়ে গেল, তারপর সেটা প্রেসিডেন্টের সাইন যদি হয়ে যায়, তারপর কি সেটাকে অ্যাক্ট হয়ে গেল। এইভাবে কি আমরা জানি একটা আমাদেরকে ল বা আইন তৈরি হয়। তাহলে এটাকে কি বলে প্রসিডিওর স্টাবলিশ বাই ল, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে একটা ফেমাস কেস হয়েছিল, ফেমাস কেসটা হচ্ছে একে গোপালন কেস। একে গোপালন কেসে কী হয়, একে গোপালনকে কী করে, প্রিভেন্টিভ ডিটেনশন করায়। মানে প্রিভেন্টিভ ডিটেনশন বলতে কোনো মানুষকে, সাপোজ আমরা কোনো ক্রিমিনালকে, মানে পুলিশ যদি মনে করে এই ক্রিমিনালটা কী করতে পারে, কোনো রকম শান্তি ভঙ্গ করতে পারে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্ট করতে পারে পরবর্তীকালে, তাকে কি সরকার মানে পুলিশ চাইলে আগেই তাকে কী করে নিতে পারে, জেলে ভরে নিতে পারে, তাকে ডিটেন করে নিতে পারে। এটাকে বলে প্রিভেনশন ডিটেনশন। সেই রকম একে গোপালনকে কী করেছিল সরকার, কী করেছিল, প্রিভেন্টিভ ডিটেনশনে কি অ্যারেস্ট করে নিয়েছিল, ঠিক আছে। এবার সেই কারণে সে কী করে, একে গোপালন কোথায় যায়, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে কী বলে, কী বলে, মাই পার্সোনাল লিবার্টি ইজ ইনফ্রিঞ্জড, ঠিক আছে, আমার পার্সোনাল লিবার্টি কী হয়েছে, আমার পার্সোনাল লিবার্টিকে খর্ব করা হয়েছে। তখন সুপ্রিম কোর্ট কী বলে যে এটা ডিটেনশনটা কি, এটা হচ্ছে সঠিক, এটা কারণ কি, এটা প্রসিডিওর স্টাবলিশ বাই ল, মানে আমাদের আইনে এটা দেওয়া আছে, আমাদের সংবিধানে এটা দেওয়া আছে প্রসিডিওর স্টাবলিশ বাই ল, সেই কারণে এটা কোনো রকম ভুল নয়। সেই কারণে তাকে কী হয়েছিল, অ্যারেস্ট করে নিয়েছিল। পরবর্তীকালে কী হয়, মেনকা গান্ধীকে সরকার কী করে, যে বিদেশ যেতে বারণ করে, তার পাসপোর্টকে কী করে, পাসপোর্টকে সরকার নিয়ে নেয়। সরকারকে পাসপোর্ট নিয়ে নেওয়ার ফলে মেনকা গান্ধী বিদেশ যেতে পারে না। মেনকা গান্ধী কী করে, মেনকা গান্ধী গিয়ে সুপ্রিম কোর্টে যায় যে আমার যে বিদেশে ঘোরার এটা কি, আমার যে মুভমেন্ট, আমি যেখানে কিছু যেতে পারি, তার কি এটা কি আমার ফান্ডামেন্টাল রাইট। তার সে কী করে, সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ, যে সরকার যেটা নিয়েছে তার পাসপোর্টটা, এটা কী হচ্ছে, ইনভ্যালিড, সেটা ভুল, মানে এটা কোনো রিজনেবল নয়, ঠিক আছে, এটা ফেয়ার অ্যান্ড জাস্ট নয়। কারণ কি, এটা হচ্ছে ডিউ প্রসেস অফ লকে কি ইনভ্যালিড করছে। এরপর দেখবো তার প্রসিডিওর স্টাবলিশ বললে আর ডিউ প্রসেস অফ লটার মানেটা কি অ্যাকচুয়াল। তাহলে প্রসিডিওর স্টাবলিশ বললে মানে কোনো সরকার কোনো একটা ল পাস করছে, যে নিয়মটা মেনে চলছে, সেই নিয়মটা সঠিকভাবে মানা হচ্ছে কিনা। লটা সে যাই হোক না কেন, লটা যদি ভুলভালই হয় কেন, সাধারণ মানুষের আমাদের ওপর কোনো প্রবলেম হোক নাই কেন, লটা যদি সঠিকভাবে মেনে নেওয়া হয়। সাপোজ একটা ক্লাস আছে, ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে 50টা স্টুডেন্ট আছে, একজন চুরি করে নিল, এই চুরি করার অপরাধে সরকার একটা ল পাস করে তাকে 5 বছরের জেল দেওয়া হবে, ঠিক আছে, এবং লটা সঠিক নিয়মে পাস করলো, মানে আপার হাউসে গেল, তার লোয়ার হাউসে গেল, তার প্রেসিডেন্ট সাইন করলো, এটা হচ্ছে সঠিক নিয়মে পাস করলো, এবং লটা যাই হোক না কেন সেটাকে বলে প্রসিডিওর স্টাবলিশ বাই ল, সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। কারণ সামান্য একটা চুরি করার জন্য যদি 5 বছরের জেল হয়, সেটা কি আমাদেরকে মনে হবে এটা রিজনেবল নয়, এটা ঠিক নয়। কিন্তু সরকার যদি পাস করে দেয়, সঠিক নিয়মে পাস করে দেয়, লটা যাই হোক না কেন সেটাকে বলা হয় প্রসিডিওর স্টাবলিশ বাই ল, বুঝতে পারা গেল। কিন্তু আর ডিউ প্রসেস অফ লটা কী বলবে, ডিউ প্রসেস অফ লটা দেখবে যে লটা সঠিক পদ্ধতিতে পাস হয়েছে কিনা, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যে লটা পাস করে লটা সঠিক কিনা। লটা যে সাপোজ আমাদের ক্লাসরুমের মধ্যে যদি 50টা স্টুডেন্ট থাকে, যদি কেউ একজন চুরি করে, তার অপরাধ যদি তাকে 5 বছরের জেল হয়, সেটাকে একটা আমাদের মনে হয় আনরিজনেবল, এটা রিজনেবল নয়, জাস্ট নয়, এটা ফেয়ার হচ্ছে না, ঠিক আছে। তখন সরকার তখন কি সুপ্রিম কোর্ট সেটা দেখবে, সুপ্রিম কোর্ট সেটা বলবে এটা রিজনেবল নয়, ঠিক আছে। এটাকে বলে ডিউ প্রসেস অফ ল, মানে প্রসিডিউর স্টাবলিশ বলে লটা দেখবে যে সঠিকভাবে পদ্ধতিতে গেছে কিনা, আর ডিউ প্রসেস অফ লটা দেখবে যে লটা সঠিক আছে কিনা, ঠিক আছে, লটা মানুষের অধিকারকে খর্ব করছে কিনা, এটাকে বলে ডিউ প্রসেস অফ ল। এই দুটো কনসেপ্ট বুঝতে হবে, বুঝতে পারা গেল। তাহলে কি যে একে গোপালন কেস ছিল, একে গোপালন কেসে একে গোপালনকে কি কোনো রকম মান্যতা দেওয়া হয়নি। কারণ কি, তখন সুপ্রিম কোর্ট বলেছিল কারণ এটা প্রসিডিওর এস্টাবলিশ বাই ল মেনে করা হয়েছে, সেই কারণে কি তাকে মান্যতা দেওয়া হয়নি। কিন্তু মেনকা গান্ধী কেসে কি মানে সুপ্রিম কোর্ট কী বলে, আমাদের ডিউ প্রসেস অফ লকে কি খর্ব করা হচ্ছে, মানে কি এই যে লটা পাস করা হচ্ছে তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, তার এগেনস্টে মানে তার ফান্ডামেন্টাল রাইটকে কি খর্ব করা হচ্ছে, সেই জন্য সেটাকে বলে ডিউ প্রসেস অফ ল। সেই কারণে সেটাকে কি সুপ্রিম কোর্টকে ডিউ প্রসেস অফ লয়ের কনসেপ্ট এনেছিল। আর ডিউ প্রসেস অফ লয়ের কনসেপ্ট কোথা থেকে ছিল, আমেরিকা থেকে ছিল। আর প্রসিডিওর এস্টাবলিশ বাই লটা কোথা থেকে ছিল, ইউকের কনসেপ্ট ছিল, বুঝতে পারা গেল। তাহলে কি এটা আমরা বুঝতে পারলাম যে ডিউ প্রসেস অফ লটা কি আর প্রসিডিওর এস্টাবলিশ বাই লটা কি, বুঝতে পারা গেল, ঠিক আছে। এরপর যেটা দেখবো, হ্যাঁ, এরপর হচ্ছে ডাজ আওয়ার কনস্টিটিউশন গিভস আস রাইট টু ডাই উইথ ডিগনিটি, মানে আমরা যদি কেউ মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই, সেটাকে আমাদের কনস্টিটিউশন দেওয়া যায়। এটাও তো আমাদের ফান্ডামেন্টাল রাইট হওয়া উচিত যে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই, ফান্ডামেন্টাল রাইট। তাহলে কি সুপ্রিম কোর্ট এখানে কি বলে, সুইসাইডটা কি প্রথমে কি ছিল, একটা ক্রিমিনাল অ্যাক্ট ছিল। আমাদের ইচ্ছা মতো আমি সুইসাইড করে নিলাম, সেটা হবে না। যদি আমি সুইসাইড অ্যাটেম্প করতাম, তাহলে কি হতো, সুইসাইড অ্যাটেম্প করলে তাকে কি সেটা ক্রিমিনাল অ্যাক্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু পরবর্তীকাল 2017 সালে সেটাকে কি আর নো মোর ক্রিমিনাল অফেন্স, এটাকে ক্রিমিনাল অফেন্স থেকে কি হাটিয়ে দেওয়া হয়, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে ইউথানাসিয়াটা কি মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা। স্বেচ্ছায় মৃত্যু একটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ বলতে সাপোজ
আমি মৃত্যুবরণ করতে চাইছি, কোনো ডাক্তারকে বলো আমি মৃত্যুবরণ করতে চাইছি, ডাক্তার কী করলো, একটা এমন একটা ইঞ্জেকশন দিল, ঠিক আছে, ইঞ্জেকশন দিল, সে তার মাধ্যমে ইঞ্জেকশনটার মাধ্যমে আমি কি মারা গেলাম, ঠিক আছে। এটাকে কি আমাদের ভারতবর্ষে ইলিগাল আছে, এটা নয়। আর এটা হচ্ছে প্যাসিভ আছে সাপোজ আমার শরীর এতটাই খারাপ যে আমি যদি বেঁচে থাকি, মানে সরকারের সাপোজ আমি হসপিটালে অ্যাডমিট আছি, হসপিটালে আমি ধরো 2 মাস ধরে 4 মাস ধরে অ্যাডমিট আছি, এবং আমার বাঁচার কোনো আশাই নেই, আমি মানে বাঁচবই না, ঠিক আছে। এটা আমি জেনে গেছি, ঠিক আছে, সবাই জেনে গেছে, ডাক্তারও জানে যে এটা আমি বাঁচবো না, তখন আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ চাইছি, যে আমি মৃত্যুবরণ করতে চাইছি, ঠিক আছে। তার জন্য কি মানে প্যাসিভভাবে করবে, মানে আমার যে অক্সিজেন, সাপোজ অক্সিজেন যে মাস্কটা লাগানো আছে, অক্সিজেনের সাপোর্টটা কি সরকার, মানে যদি ডাক্তার সরিয়ে নেয়, ডাক্তারকে বললাম যে আমার মাস্কটা কি সরিয়ে নিতে, তাহলে মাস্কটা যদি সরিয়ে নেয় তাহলে কি আমি নিঃশ্বাসের অভাবে কি আমি মারা যাবো, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এটা কি আমাদের ভারতবর্ষে লিগাল আছে, কিন্তু ইললিগাল যেটা আছে সে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ ইউথনেসিয়া সেটা হয় না। তাহলে আমরা যদি মৃত্যুবরণ করতে চাই, তাহলে কি একটা হচ্ছে সুইসাইড আছে আর একটা কি ইউথনেসিয়া আছে। বুঝতে পারলে দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো। এরপর দেখবো যেটা আর্টিকেল 21-এ পরবর্তীকালে, মানে আমরা যেটা কনস্টিটিউশনে দেখি, সাপোজ এটা ধরো আর্টিকেল 19 আছে, দিয়ে এরকম ছোটো হাতের বা স্মল লেটার এ আছে বা স্মল লেটারে বি আছে, ঠিক আছে। এটা হচ্ছে সাবক্লজ বলা হয়। কিন্তু যদি সাপোজ আর্টিকেল 20 আছে বা 21 আছে, দিয়ে এর সঙ্গে বড় হাতের ক্যাপিটালে এ আছে, ঠিক আছে, তাহলে কি এটা কি আছে, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এই দুটো পার্থক্য বুঝতে পারো, যদি ক্যাপিটালে এ থাকে তার মানে জানতে হবে সেটা কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মানে পরবর্তীকালে সেটা ঢোকানো হয়েছে। আর যদি স্মল লেটার থাকে সেটা কি মানে সাবক্লজ বোঝাবে। তাহলে আর্টিকেল 19 যে যদি স্মল লেটার থাকে সেটা আমরা কি জানবো, সেটা হচ্ছে সাবক্লজ। কিন্তু 21A যেটা আছে বড় হাতের এ আছে বা ক্যাপিটাল এ আছে, সেটাকে আমরা কি জানবো, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এরপর দেখবো স্যার আর্টিকেল 21A-তে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্টে কী হচ্ছে, রাইট টু এডুকেশনটাকে কি ঢোকানো হয়েছে, ঠিক আছে, রাইট টু এডুকেশনটা ঢোকানো হয়েছে। তাহলে রাইট টু এডুকেশনটা কী বলতে চাইছে, তা রাইট টু এডুকেশনটা বলছে যে আর্টিকেল 21-এ এটা কি 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা মনে রাখতে হবে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে তোমার 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিছু রাইট টু এডুকেশনে ঢোকানো হয়েছে আমাদের কনস্টিটিউশনে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইট করে দিয়েছে রাইট টু এডুকেশন। তা রাইট টু এডুকেশন আর কোথায় আছে, এক্সামে আসতে পারে যে রাইট টু এডুকেশনটা ফান্ডামেন্টাল রাইট ছাড়া আর কোথায় দেখা যায়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিতে দেখা যায় আর্টিকেল 51-এতে, আর একটা কোথায় আর্টিকেল 45 দেখা যায়, যেটা ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে দেখা যায়। তার 3টে জায়গায় রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে। রাইট টু 6 থেকে 14 বছরের মানে বাচ্চাদের কি ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছে কোথায়, আর্টিকেল 21A-তে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আর কোথায় বলা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিতেও বলা হয়েছে, আর একটা ডিপিএসপিতেও বলা হয়েছে বা নির্দেশমূলক নীতিতেও বলা হয়েছে। সেই কারণে সরকার কি পাস করেছিল 2009 সালে কি রাইট টু এডুকেশন পাস করেছিল সরকার। 2009 সালে রাইট টু এডুকেশন কি কম্পালসারি এডুকেশন, এটা কি পাস করেছিল 2009 সালে। তাহলে আর্টিকেল 21A দেখলাম, আর্টিকেল 21 কি বলছে, রাইট টু এডুকেশন বলেছে। আর কোথায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিউটিতে, আর একটা হচ্ছে ডিপিএসপিতে। বুঝতে পারা গেল। এর পরবর্তী ক্লাসে আমরা কি আর্টিকেল 22টা পড়ব, ঠিক আছে। ওটার মধ্যে কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের এক্সাম পার্সপেক্টিভে জানা দরকার, সেই কারণে সেটাকে আলাদাভাবে রাখা হয়েছে, আলাদা ক্লাস করবো ওটার জন্য, ঠিক আছে। তো যাদের ক্লাসটা ভালো লাগবে তার আগের ভিডিওগুলো দেখবে অবশ্যই, তারপরে এই ভিডিওটা দেখবে, তারা আরও ভালো করে লিঙ্ক করতে পারো। যারা অলরেডি পড়ে ফেলেছে ফান্ডামেন্টাল রাইট, তারা এই ক্লাসটাকে রিভিশন হিসেবে পারপাসে রাখতে পারো, ঠিক আছে। যদি তাহলে আমাদের কি ক্র্যাক বেঙ্গল টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নেবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।